একদিন বাড়িতে কেউ ছিল না, তাই পাশের বাড়ির এক আন্টি আমাকে তার বাড়িতে ডাকলেন। আমি ভাবলাম হয়তো তার কোনো কাজের সাহায্য দরকার, তাই আমি তার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখি আন্টি লাল রঙের একটি সুন্দর শাড়ি পরে আছেন। এই শাড়িতে তাকে অনেক সুন্দর আর আকর্ষণীয় লাগছিল। তিনি আমাকে তার ঘরের ভেতরে নিয়ে গেলেন। তিনি বললেন, আমার বাসায় কেউ নেই, তাই তোমার একটু সাহায্য দরকার। তোমাকে কিছু নতুন বিষয় শিখাব। তার কথাগুলো শুনে আমি কিছুটা অবাক হলাম, কিন্তু পরে বুঝলাম তিনি আমাকে কিছু কাজে সাহায্য করতে বলছেন। দিনভর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই আন্টি আমাকে তার ঘরে বিশ্রাম নিতে বলল। বিছানায় শুয়ে পড়তেই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই দেখলাম দীপ্তি আন্টি আমার পাশে শুয়ে আছে, তার হাত আমার বুকের উপর রাখা। এমন অবস্থায় তাকে দেখে আমি একটু দূরে সরে গেলাম। মনে হলো হয়তো রাতে ঠান্ডা লাগায় সে পাশে এসে শুয়ে পড়েছে, আর ঘুমের ঘোরে আমি তা বুঝতেই পারিনি। যেই আমি উঠলাম, আন্টিরও ঘুম ভাঙল। তখন আমি তাকে বললাম, দীপ্তি আন্টি, তুমি আমার পাশে কেন শুয়েছিলে? দীপ্তি আন্টি জবাব দিল, আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম, কিন্তু রাতে খুব ঠান্ডা লাগছিল, তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি। এই বলে আন্টি আমাদের নতুন বাড়ির নির্মাণ প্রায় শেষ হয়ে আসছিল, তাই আমি প্রায়ই সেখানে যেতাম। একদিন আমি লক্ষ্য করলাম সামনের বাড়ির একজন ৩২ বছরের মহিলা আমাকে দেখছেন। আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, তবে যখনই তাকাতাম দেখতাম তিনি আমাকে গভীরভাবে দেখছেন। একদিন তিনি হাতের ইশারায় আমাকে ডাকলেন। আমি তার কাছে গেলে তিনি হেসে বললেন, কি, নতুন বাড়িতে কবে উঠছ? তোমাদের বাড়ির কাজ কবে শেষ হবে? এভাবে আমাদের আলাপ শুরু হলো। তার নাম ছিল দীপ্তি। আমি প্রথমে তাকে আন্টি বলে সম্বোধন করেছিলাম। দীপ্তি আন্টি আমাকে প্রায়ই দেখতেন। তার বাড়ি আমাদের নতুন বাড়ির সামনেই ছিল, তবে খুবই সাধারণ একটা বাড়ি ছিল। তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং সবসময় শাড়ি পরতেন, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলত। যেহেতু কিছুদিন পর আমরাও ওই এলাকায় বসবাস করব, তাই মাঝে মধ্যে তার সাথে কথা হতো। তবে এর বেশি কিছুতে আমার আগ্রহ ছিল না। আমি ২২ বছর বয়সে একজন তরুণ, আর দীপ্তি একজন ৩২ বছরের মহিলা। একদিন যখন আমাদের নতুন বাড়ির নির্মাণ কাজ চলছিল, আমি সেখানে একটি চেয়ারে বসেছিলাম। ঠিক তখনই দীপ্তি আন্টির সন্ধ্যায় আমার জন্য এক কাপ চা নিয়ে আসলেন। তিনি বললেন, সকালে থেকে দেখছি তুমি খুব মনোযোগ দিয়ে তোমার বাড়ির কাজ দেখছ। দীপ্তি আন্টির এই আন্তরিক আচরণে আমি মুগ্ধ হলাম, কারণ এমন ভালো প্রতিবেশী আমাদেরও প্রয়োজন ছিল। তার কথাবার্তা অনেক সুন্দর ছিল। আমার বাবা মা অনেক কঠিন সময় পার করেছেন এবং অনেক পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছেন। আমাদের পরিবারে আমি, আমার বাবা মা এবং আমার ১৫ বছর বয়সী ছোট ভাই ছিল। সম্প্রতি আমি আমার ছোট ভাইকে অন্য শহরের একটি কলেজে ভর্তি করিয়েছি এবং সে এখন সেখানে পড়াশোনা করছে। নতুন বাড়ির নির্মাণের বিষয়ে বাড়ির কারোই সঠিক ধারণা ছিল না। আমার পড়াশোনা শেষ হবার পরপরই আমি একটি চাকরি শুরু করি। কিছু মাস চাকরি করার পর আমি নিজের ব্যবসা শুরু করি। অল্প সময়ই সেই ব্যবসায় ভালো লাভ হয়, যার কারণে আমি আজ এই বাড়িটি নির্মাণ করাতে সক্ষম হয়েছি। আমি আমার বাবা মায়ের জন্য খুবই খুশি ছিলাম, কারণ তারা অনেক কিছু সহ্য করেছেন, আর আমার ভাইও ভালোভাবে পড়াশোনা করছিল। মাঝে মধ্যে আমি তার হোস্টেলে গিয়ে দেখা করতাম। একদিন আমি বাড়ির নির্মাণ কাজ দেখতে গেলাম, যাতে সব ঠিকঠাক চলছে কিনা তা নিশ্চিত করতে পারি। আমি যখন আমাদের নতুন বাড়ির নির্মাণ কাজ দেখতে গেলাম, তখন বুঝলাম কিছু জিনিস যা আমি বিদেশ থেকে অর্ডার করেছিলাম সেগুলো আসতে দেরি হচ্ছে, তাই বাড়ির কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। কাজের পরিস্থিতি দেখে আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন হঠাৎ লক্ষ্য করলাম আন্টি তার বাড়ির দরজায় দাঁড়িয়ে আমাকে দেখছেন। জানি না কেন তিনি সবসময় আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। যখনই আমার চোখ তার দিকে পড়ল, তার দৃষ্টিতে যেন কিছুটা ভিন্নতা অনুভব করলাম। তার চেহারায় এমন কিছু ছিল যা আমার কাছে নতুন লাগছিল, কারণ আগে তাকে এমনভাবে দেখিনি। সে আমাকে হাত নাড়িয়ে ইশারা করল। আমিও তাকে হাত না দিয়ে সাড়া দিলাম এবং সেখান থেকে বেরিয়ে এলাম। দীপ্তি আন্টির এই আচরণে আমি কিছুটা অবাক হলাম, কেননা আমাদের মধ্যে খুব বেশি আলাপ পরিচয় ছিল না। তবুও তিনি এমনভাবে আচরণ করছিলেন যা আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল তিনি আমাকে অনেক আগে থেকে চিনেন। আমি যখন নতুন বাড়ির নির্মাণস্থলে যেতাম, দীপ্তি আন্টি আমার সাথে কথা না বলে থাকতেই পারতেন না। প্রতিবারই তিনি আমাকে চা বা নাস্তার জন্য ডাকতেন, তবে আমি সবসময় কোনো না কোনো অজুহাতে তাকে এড়িয়ে যেতাম। কয়েকদিন পর একদিন আমি আবার বাড়ির কাজ দেখতে বেরোলাম।
তখন হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হলো। বৃষ্টি এতটাই জোরে হচ্ছিল যে গাড়ি চালাতে সামনের কিছুই দেখতে পাচ্ছিলাম না। ধীরে ধীরে যখন আমি বাড়ির কাছে পৌঁছালাম তখন দেখলাম একটি ভয়ানক দৃশ্য। বাড়ির একটি দেওয়াল বৃষ্টির পানিতে ধসে পড়ে গেছে। নির্মাণ কাজ এখনও অসমাপ্ত ছিল, তাই বৃষ্টির তীব্রতা সেই কাঁচা কাজটি সহ্য করতে পারিনি। এই ক্ষতি দেখে আমি খুবই হতাশ হয়ে পড়লাম। বৃষ্টির কারণে সেই সময় সব শ্রমিকও চলে গিয়েছিল। আমি কোনো আশ্রয় খুঁজতে বাড়ির একটি অংশের পেছনে দাঁড়ালাম। বৃষ্টি এতটাই তীব্র ছিল যে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করেও বৃষ্টি কমছিল না এবং আমি বুঝতে পারছিলাম না যে কি করব। তখন বাড়িতে ফোন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে ফোন লাগছিল না। কিছুক্ষণ পরে হঠাৎ দেখি দীপ্তি আন্টি সামনের দিক থেকে ছাতা হাতে আমার দিকে আসছেন। সন্ধ্যা নেমে এসেছিল আর বৃষ্টির কারণে চারপাশ অন্ধকার ছিল। আন্টির এই হঠাৎ উপস্থিতি আমাকে কিছুটা অবাক করল। আন্টি একটি হাতে ছাতা এবং অন্য হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে আমার দিকে আসছিলেন। টর্চের আলোয় আমি তাকে স্পষ্টভাবে দেখতে পেলাম। সেই মৃদু আলোতে আন্টি একেবারে আলাদা লাগছিল। সাধারণত তাকে শাড়িতে দেখতাম, কিন্তু আজ তিনি আধুনিক পোশাকে ছিলেন এবং তার ঠোঁটে লাল লিপস্টিক ঝলমল করছিল। এ নতুন রূপে তাকে আগে কখনো দেখিনি এবং তার দিকে তাকিয়ে আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। ছাতাটি ছোট হওয়ায় তার শরীর কিছুটা ভিজে গিয়েছিল, আর সেই ভেজা অবস্থা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তাকে দেখে আমার দৃষ্টি বদলে যেতে থাকল। এত সুন্দর কাউকে আমি আগে কখনো দেখিনি। আন্টি এসে আমার হাত ধরলেন এবং কিছু না বলেই আমাকে তার বাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন। আমি কিছু না বলে তার পেছনে পেছনে চলতে থাকলাম। তিনি সামনে ছিলেন আর আমি পেছনে। তার প্রতিটি ভঙ্গিমা আমাকে মুগ্ধ করছিল। আগে কখনোই কোনো নারীর প্রতি এমন অনুভূতি জন্মায়নি আমার। আজ যেন নিজের আবেগ সামলানো কঠিন হয়ে পড়ল। দীপ্তি আন্টির উপস্থিতি, তার সৌন্দর্য আর এই বৃষ্টি সবকিছু একসঙ্গে মিলে আমার মনে অদ্ভুত একটা প্রভাব ফেলছিল। ঠিক তখনই দীপ্তি আন্টি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, অরিন্দম, বৃষ্টির মধ্যে এভাবে কি করছো তুমি? এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখানে থেমে থাকাটা কি ঠিক? আমি দীপ্তি আন্টিকে বললাম, আমি আসলে বৃষ্টি কমার অপেক্ষা করছি, কারণ বাড়ি ফিরে যেতে অনেক দেরি হয়ে যাবে। এত জোরে বৃষ্টি হচ্ছে যে এখানেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছি। আন্টি হাসতে হাসতে বললেন, অরিন্দম, আমি তোমার প্রতিবেশী, তুমি আমার সাহায্য নিতে পারো। প্রতিবেশী যদি কঠিন সময় পাশে না থাকে তবে কবে থাকবে? আমি মুচকি হেসে তার কথা শুনছিলাম। তিনি বললেন, এবারই কি নিজেরই মনে করো? কথা বলতে বলতে আমি নিচের দিকে তাকিয়েছিলাম, তবে যখন তার দিকে তাকালাম তার রূপ দেখে আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হল। দীপ্তি আন্টির সৌন্দর্য আমাকে মুগ্ধ করছিল, তবে আমি নিজেকে সামলে নিলাম, কারণ জানতাম আন্টির বিয়ে হয়েছে। তখন আমি তাকে বললাম, আন্টি, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আন্টি হাসতে হাসতে বললেন, আমাকে আন্টি বলো না, এবং ভবিষ্যতে যদি কখনো আমার কোনো সাহায্য লাগে তুমি করবে তো? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম আর ঠান্ডায় কাঁপছিলাম। দীপ্তি তখন আমার দিকে এগিয়ে এসে আমার শার্ট খুলে দেওয়ার চেষ্টা করলেন এবং তার স্পর্শে আমার শরীরের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। সেই মুহূর্তটি আমাকে অবাক করছিল, তবে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম। আমি তখন বেশ দোটানায় পড়ে গিয়েছিলাম। বুঝে উঠতে পারছিলাম না ঠিক কি করব। দীপ্তি আন্টির আচরণ কিছুটা অপ্রত্যাশিত মনে হচ্ছিল, বিশেষত তার স্পর্শে যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তবে আমি নিজেকে সামলে নিয়ে শান্তভাবে বললাম, আন্টি, দয়া করে একটু থামুন। আমার প্রশ্ন তোলার পর দীপ্তি আন্টি হেসে বললেন, অরিন্দম, কোনো চিন্তা করো না, তোমার জামাটা পুরো ভিজে গেছে, ঠান্ডা লেগে যেতে পারে। আমি তোমাকে আমার স্বামীর একটা শার্ট এনে দিচ্ছি, সেটা পরে নাও। আন্টি আমাকে সাহায্য করছিলেন। সবকিছু স্বাভাবিক ছিল যতক্ষণ না তিনি আমার শার্ট খোলার চেষ্টা করলেন। তখনই আমার মনে কিছুটা অস্বস্তি হলো। আমি ধীরে ধীরে একপাশে সরে গিয়ে একটু দূরত্ব তৈরি করলাম। তিনি এরপর আরও কয়েকটা শার্ট নিয়ে এলেন, কিন্তু সেগুলোর কোনোটাই আমার গায়ে ঠিকমতো ফিট হচ্ছিল না। তখন আমি বিনয়ের সঙ্গে বললাম, আচ্ছা, আপনার কাছে যদি কোনো কাঁথা বা কম্বল থাকে সেটা দিলেই হবে। আন্টি আমাকে একটি কাঁথা এনে দিলেন এবং আমি সেটি নিয়ে তার বাড়ির সোফায় বসে পড়লাম। ঘড়ির দিকে তাকে দেখি রাত 11টা বেজে গেছে। বাড়ি ফেরার অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণ পর দীপ্তি আন্টি গরম স্যুপ নিয়ে এসে বললেন, অরিন্দম, এই স্যুপটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। আমি তার হাত থেকে স্যুপ নিয়ে খেতে শুরু করলাম। মনিকার আতিথ্যের সাথে আমার বেশ ভালো লাগছিল, আর স্যুপটা বেশ মজার ছিল। আমি সত্যিই জানতাম না যে প্রতিবেশী এতটা ভালো হতে পারেন। স্যুপ খেয়ে কিছুটা স্বস্তি অনুভব করছিলাম, কেন তখন একটু ক্ষুধাও লেগেছিল।
স্যুপ খাওয়ার সময় আন্টি আমার সামনে বসেছিলেন, আর আমার মন বারবার তার দিকে চলে যাচ্ছিল। তার সৌন্দর্য আমাকে একদম মুগ্ধ করে ফেলেছিল। এই সময় দীপ্তি বললেন, অরিন্দম, এখন তোমার বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে, তাই আজ রাতটা এখানেই থেকে যাও। আর কোনো চিন্তা করো না, আমি তোমার পুরো খেয়াল রাখব। দীপ্তি আন্টির প্রতিটি কথা আমার মনে মধুর মতো লাগছিল, কেন তার কণ্ঠ ছিল এতটাই মিষ্টি। তাকে দেখে আমার মনে হচ্ছিল, যদি আমার স্ত্রীও এমনই হতেন। আমি বিয়ে করলে এমনি একজনকেই বিয়ে করব। এসব আমি মনে মনে ভাবছিলাম। আমি যখন নানা চিন্তায় ডুবেছিলাম, তখন দীপ্তি আন্টি আমার কাছে এসে দাঁড়ালেন।